যুদ্ধটা আসলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি শেষ পর্যন্ত। এরপর আসলে আমাদের উই রিভল্ট, জিয়া যেটা বলেছেন ওইটা বলে এই ব্যারিয়ার ভেঙে যুদ্ধ ঘোষণা ছাড়া আসলে আর উপায় ছিল না। এবং এই কারণেই আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে ওখানে অনেকগুলো এবং এবং দিয়ে এই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে যে আমরা এটা চেয়েছি, এটা চেয়েছি, এটা চেয়েছি, আলোচনাও করতে গেছি, কিন্তু প্রতারণামূলকভাবে তুমি আমার সাথে বিট্রে করে আক্রমণ করেছো। সো আমি আমার ওই যে সেই তিনটা কথা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা রাষ্ট্র গঠনের জন্য আমি আমার যুদ্ধ ঘোষণা করেছি। সো এই হচ্ছে ছোটভাবে আমাদের পরিক্রমা এবং শেষ পর্যন্ত যুদ্ধটা চাপিয়ে দেওয়া যুদ্ধ। আমরা সেই যুদ্ধটা করা ছাড়া আমাদের আর উপায় ছিল না। আচ্ছা, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের আয়োজন। দর্শক, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। 3 জন অতিথি নিয়ে আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি বিজয়ের 55 বছর। আমাদের সঙ্গে যারা আছেন পরিচয় করে দিতে চাই। আমার ডান দিক থেকে আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনসিপি। তারপরেই আছেন ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টা, জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব। একই সঙ্গে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। জাহিদুর রহমান, আপনাকে দিয়েই কথাটা শুরু করতে চাই। বিজয় দিবসের শুভেচ্ছা। কেমন কাটলো পুরো দিন সেটা জানাতে পারেন আমাদের। একই সাথে এই যে নতুন বাংলাদেশে আমাদের যে ইতিহাস রচনা করা হচ্ছে এখন নানা রকমভাবে, মুক্তিযুদ্ধের জায়গা থেকে আসলে মুক্তিযুদ্ধ যে সংগঠিত হলো, এত মানুষ প্রাণের বিনিময়ে আমরা যে বাংলাদেশটা পেলাম, এই যুদ্ধটা আসলে কেন সংগঠিত করতে হয়েছিল? মানে সেই জায়গাটায় শুরুটা কোত্থেকে হয়েছিল? প্রথমে তো সব ঠিকই ছিল, যুদ্ধ কেন আসলো, কেন আমরা যুদ্ধতে গেলাম? ধন্যবাদ। আমরা বিজয়ের শুভেচ্ছা জানাই সবাইকে। আমরা বহু অর্জন ভবিষ্যতেও করতে পারবো, আমরা অনেক কিছু হতে পারবো, কিন্তু আমরা প্রথম একটা স্বাধীন যে রাষ্ট্র পেয়েছে 71 সালে, এই অর্জন, এটার গুরুত্ব আর আসলে কোনোদিন আমরা ছাপিয়ে যেতে পারবো না। ধরুন আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হয়ে গেলাম, ওটা ভিত্তি কি? আসলে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম। না হলে ধরুন আমরা পাকিস্তান থাকতাম, তো এখন আমরা পাকিস্তানকে দেখছি টু সাম এক্সটেন্ট। আমরা একসাথে থাকলে কেমন থাকতাম ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু আমরা পাকিস্তান থাকতাম। কি হয়েছিল যে আমাদেরকে যুদ্ধ করতে হলো? এটা খুব চমৎকার একটা শেষ পর্যায়ে এসে কি হয়েছে তার আগে আমরা একটু আসবো। শেষ পর্যায়েটা বলে তারপর আগে যাবো। আমরা একটা কথা খুব শুনতাম 1970 সালের একটা নির্বাচনের একটা পোস্টার, হলুদ রঙে হাতে লেখা, মানে ফন্টে একটা পোস্টার, সোনার বাংলা শ্মশান কেন। একটা নির্বাচনের ক্যাম্পেইন হয়েছিল যেখানে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের জিনিসপত্রের দামের তুলনা, চাল কত, আটা কত, আবার চাকুরির ক্ষেত্রে সেনাবাহিনী, সরকারি চাকুরির ক্ষেত্রে ওদের কত আমাদের কত, এরকম একটা তুলনামূলক পোস্টার। এটা প্রাথমিকভাবে মানুষের মনে ঢুকে গেল। কিন্তু আসলে শুরু হলো কোন জায়গায়? আমি ব্যক্তিগতভাবে মনে করি 71 সালে আমাদের যুদ্ধটা হয়েছে, কিন্তু আমরা যখনই একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা কিন্তু পাকিস্তান হওয়াটাকে গুরুত্ব দিয়ে দেখব। এই ভূমিতে আমরা একটা প্রথম স্বাধীন রাষ্ট্র পেয়েছি কিন্তু পাকিস্তান হওয়ার ফলে। এর আগে কোনোদিন আমরা নাগরিক ছিলাম না। এর আগে ব্রিটিশরা এটাকে কলোনি বানিয়ে রেখেছিল, তার আগে মুঘলরা ছিল রাজারা, মানে আমরা প্রজা ছিলাম অথবা কলোনির বাসিন্দা ছিলাম। আমরা প্রথম নাগরিক হয়ে উঠেছি আমাদের 47 সালে স্বাধীনতার পর। যেটা হয়, আমরা যখন স্বাধীন হই, প্রত্যেকটা স্বাধীনতার সময় আমাদের কতগুলো স্বপ্ন থাকে। স্বপ্ন যেটা ছিল পরবর্তীতে ধাপে ধাপে আস্তে আস্তে এগুলো অনেকগুলো ল্যান্ডমার্কস আছে। বিশেষ করে 52-তে আমরা যদি বলি, আমরা যখন আইডেন্টিটি দিয়ে তখন পৃথিবীতে রাষ্ট্র হচ্ছিল, জাতিতত্ত্বের ভিত্তিতে, দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হলো, মুসলিমরা আসলো, কিন্তু আমাদের তার একটা আইডেন্টিটি আছে। দেখলাম যে আমরা ওই আইডেন্টিটিটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে নিয়ে থাকতে সহজ হচ্ছে না। উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা, মানে আমার এখানে ন্যারেটিভের ব্যাপার আছে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, মানে পশ্চিম পাকিস্তানিরা আসলে মুখের ভাষা কায়রা নিতে চায় নাই, চাপিয়ে দিতে চেষ্টা, চাপিয়ে দেওয়া না, শুধু ওটা রাষ্ট্রভাষা, মানে আমি বাংলায় কথা বলতে পারবো না, ব্যাপারটা মোটেও এরকম না। এবং আমরা অনেকে এটা জানি না, একটু বলে রাখা দরকার। উর্দু পশ্চিম পাকিস্তানের উপরও চাপিয়ে দেওয়া হচ্ছিল, কারণ উর্দু পুরো পাকিস্তান মিলে 2% মানুষের ভাষা ছিল, 2% অনলি। অনেকে এই তথ্যটা জানি না আমরা। এটাকে পশ্চিম পাকিস্তানের উপরেও চাপিয়ে দেওয়া হয়েছিল, ওখানে সিন্ধি, পশতু, এসব ভাষার মানুষ অনেক বেশি কথা বলতো। যাই হোক, আমরা দেখলাম যে না, ঠিক আছে, তুমি পাশাপাশি আমার এটা রাখছো না। তো আমাদের মধ্যে কিন্তু এই বোধ তৈরি হতে শুরু করলো। আমি কত একটা ল্যান্ডমার্কের কথা বলি। আচ্ছা ঠিক আছে, মানলাম 54-তে যুক্তফ্রন্ট নির্বাচন হলো পূর্ব পাকিস্তানে। আমরা মুসলিম লীগকে হারালাম, হারিয়ে হিস্ট্রিতে যাচ্ছি না, ঠুনকো কারণে ওই সরকারটাকে ভেঙে দেওয়া হলো। আমরা দেখলাম যে আমরা পলিটিক্যালি এম্পাওয়ার্ড হতে পারি, কিন্তু আমাকে ক্ষমতায় থাকাটা সে পছন্দ করছে না। এরকম একটার পর একটা ল্যান্ডমার্ক, শিক্ষা আন্দোলন হলো, পরে গণ অভ্যুত্থান, মানে ধাপে ধাপে যখন এগোতে থাকলাম, আমরা দেখতে থাকলাম
একটা রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসেবে আমাদের যা যা পাওয়ার কথা ছিল সেগুলো হলো না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলো 70 সালে যে নির্বাচন, আওয়ামী লীগ জিতলো, ল্যান্ডস্লাইড ভিক্টরি, তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি, জুলফিকার আলী ভুট্টোর দল, অনেক দূরে, কিন্তু আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হলো না। আচ্ছা, আমরা তাও নেগোসিয়েট, শেখ মুজিবুর রহমান কিন্তু নিজে থেকে স্বাধীনতা ঘোষণা করেননি, একটু খেয়াল করতে হবে। উনি নেগোসিয়েটই করে যাচ্ছিলেন। 7 মার্চের পর থেকে বাংলাদেশে প্রথম ইয়াহিয়া আসলেন, পরে ভুট্টোকে আনা হলো, এবং শেখ মুজিবুর রহমান 22, 23, 24 তারিখে আলোচনা থেকে বেরিয়ে বলছেন অগ্রগতি আছে। সো উনি রাইটলি পাকিস্তানের প্রাইম মিনিস্টারই হতে চেয়েছিলেন। এই ইতিহাসগুলো আসলে বলা দরকার আছে। কিন্তু শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে আমাদের উপরে যে অপারেশন সার্চলাইট, ক্র্যাকডাউন চাপিয়ে দেওয়া হলো। তখন প্রশ্ন হচ্ছে আমরা আর কি করতে পারতাম? এবার আমরা এই মার খেয়ে বসে থাকতে পারতাম কি পারতাম না? সো যুদ্ধটা আসলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি শেষ পর্যন্ত। এরপর আসলে আমাদের উই রিভল্ট, জিয়া যেটা বলেছেন ওইটা বলে এই ব্যারিয়ার ভেঙে যুদ্ধ ঘোষণা ছাড়া আসলে আর উপায় ছিল না। এবং এই কারণেই আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে ওখানে অনেকগুলো এবং এবং দিয়ে এই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে যে আমরা এটা চেয়েছি, এটা চেয়েছি, এটা চেয়েছি, আলোচনাও করতে গেছি, কিন্তু প্রতারণামূলকভাবে তুমি আমার সাথে বিট্রে করে আক্রমণ করেছো। সো আমি আমার ওই যে সেই 3টা কথা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা রাষ্ট্র গঠনের জন্য আমি আমার যুদ্ধ ঘোষণা করেছি। সো এই হচ্ছে ছোটভাবে আমাদের পরিক্রমা, এবং শেষ পর্যন্ত যুদ্ধটা চাপিয়ে দেওয়া যুদ্ধ। আমরা সেই যুদ্ধটা করা ছাড়া আমাদের আর উপায় ছিল না। আচ্ছা, একটু আলাউদ্দিন আপনার কাছে জানতে চাই, গণঅভ্যুত্থানে বাংলাদেশকে নতুন বাংলাদেশ ভাবে গড়ে তোলবার যে প্রত্যয় নিয়ে আপনারা 24-এ আন্দোলন করেছিলেন, সেই স্বপ্ন কতখানি পূরণ হলো? আপনাকে ধন্যবাদ এবং আমার বিজ্ঞ সহ আলোচকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে বিজয়ের শুভেচ্ছা। প্রথমত আপনি যে প্রশ্নটি প্রথমে আমার ভাই জাহেদ ভাইকে করেছিলেন, সেটা হলো যে মুক্তিযুদ্ধটা যে কারণে সংগঠিত হয়েছিল সেটার মূল কারণটা হলো সেখানে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই। যদি আপনি যে একদম ক্লাইম্যাক্স যে জায়গায় গিয়ে আসলে একটা সব কিছু একীভূত হয়েছে, তো সেই জায়গাটা আসলে যদি সমাধান করা যেত, রাজনৈতিক সমাধান যদি সম্ভব হতো, তাহলে হয়তো বা আপনার ইতিহাসটা অন্যদিকে আপনার মোড় নিতে পারতো। এবং সেটা কোন দিকে যেত হয়তো বা যেটা চাপিয়ে দেওয়া যুদ্ধ ছিল সেটা হয়তো বা 1 দশক 2 দশক পিছাতো, কিন্তু যুদ্ধ হতো। হ্যাঁ, এটা পাকিস্তান রাষ্ট্রের যে আপনার বাস্তবতা ছিল। এবং তখনকার বিশ্বে দ্বিমেরুকৃত যে বিশ্ব ছিল সেই বিশ্ব বাস্তবতায় নতুন একটি রাষ্ট্র এখানে তৈরি হওয়াটাই ছিল একটা আপনার এটাই ছিল একমাত্র সত্য আর কি। হ্যাঁ, বাকি সবকিছুই আপনার এখানে ব্যর্থতা পর্যবেসিত হতে বাধ্য ছিল। তো যেভাবে আপনি চান না কেন, তো এখানে আরেকটা বিষয় আছে, ধরেন আপনার আমরা দ্বিজাতি তত্ত্বের কথা বলছি, দ্বিজাতি তত্ত্বের ফেলিওর নাকি এটা আপনার বহুজাতি তত্ত্বের উদ্ভব, এই বিষয় নিয়ে আপনার আলাপ আলোচনা হয়েছে, গবেষণা হয়েছে। এবং আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের যে সৃষ্টি, এই সৃষ্টিটা আসলে দক্ষিণ এশিয়ার অপরাপর জাতি গোষ্ঠীর জন্য একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশ আজকে যেই কারণে সাফার করছে, একটা রাষ্ট্র হয়ে উঠতে পারছে না, সেই অর্থে যে রাষ্ট্রটা আসলে সত্যিকার অর্থেই তার নাগরিকদেরকে সুরক্ষা দিবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সেটা হলো বাংলাদেশকে আসলে বাংলাদেশের চারপাশে শক্তি সেই অনুপ্রেরণাটা হতে দিতে চাচ্ছে না, কোনো না কোনো ভাবে একটা আটকে দিচ্ছে যে না আসলে এইটা অনুপ্রেরণা একটা রাষ্ট্র হতে পারে না। কারণ এই অনুপ্রেরণীয় রাষ্ট্র হওয়াটা অপরাপর অনেকগুলো রাষ্ট্রের জন্য এটা একটা আপনার বড় থ্রেট হিসেবে আবির্ভূত হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। 24-এর যে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান ঘটলো, আপনি যদি দেখেন যে 71-এ যেই চেতনায় আমাদের পূর্বপুরুষজন একটি জনযুদ্ধে আপনার নিবৃত্ত হয়েছিলেন, নিজেরা যুক্ত হয়েছিলেন, জীবনের মায়া ছেড়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন এবং ট্রেনিং নিয়ে সেখানে আপনার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আপনার সেনাবাহিনী এখনকার পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের চাষাভূষা একদম সাধারণ মানুষ আপনার তাদের সাধারণ সামর্থ্য নিয়ে কিন্তু যুদ্ধে নেমে পড়েছিলেন। 24-এর গণ অভ্যুত্থানে যদি দেখেন, আপনি দেখেন যে আমরা যেই চেতনায় রাষ্ট্র পেয়েছি, আমরা সেই চেতনার মূল জায়গাটা যে গণতন্ত্র, মানুষ যে ওই যে জাহেদ ভাইয়ের কাছে ফিরে যে নাগরিক হয়ে ওঠে, আমরা কিন্তু মূলত পাকিস্তান রাষ্ট্রের মধ্যে বাঙালি কেন রাষ্ট্রের মতো জায়গায় যেতে পারলো, সেটা হলো যে এখানে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছিল, এখানে আপনার শিল্প কারখানা স্থাপিত হয়েছিল, এখানকার যে পূর্ব বাংলার যে আপনার এখানে জমিদারি প্রথা বিলুপ হলো, বিলুপের পরে রায়ত থেকে প্রজা থেকে কৃষকরা ধীরে ধীরে নিজের জমির মালিক হচ্ছে, এবং সেই জায়গা থেকে তারা যে মধ্যবিত্ত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়গুলির কল্যাণে, তখন তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা যেটা পশ্চিম পাকিস্তানিরা সুবিচার করতে পারে নাই, 24-এর গণ অভ্যুত্থানেও
বাংলাদেশের নতুন প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা রাষ্ট্র নিয়ে এবং বৈশ্বিকভাবে তারা যে বিভিন্ন দেশের সাথে যুক্ত, বিভিন্ন দেশের তরুণদের সাথে যুক্ত, সেই যুক্ততার কারণে তাদের মধ্যে যে নাগরিক বোধ এবং মানবিক বোধ এবং স্বাধীনতার যে বোধ তৈরি হয়েছে, সেই উন্মেষটাকে যে শাসক শ্রেণী শ্রদ্ধা জানাতে পারে নাই, তাদের অধিকারটা তাদের বুঝে দিতে পারে না। শুধু নাগরিক অধিকার বলবো না, ভোটাধিকার, নাগরিক অধিকার জীবনের একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রেও সেই জায়গার ব্যর্থতা থেকে কিন্তু আপনার 24শে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। সেজন্য আমরা বলি, বারবার বলছি যে 24 হলো 71-এর ধারাবাহিকতা, এবং আমরা যদি 24টাকেও হৃদয়ঙ্গম না করতে পারি জাতি হিসেবে, হয়তোবা ভবিষ্যতে আমাদেরকে আবারও এরকম ব্রেকডাউনের জন্য অপেক্ষা করতে হবে। জি, প্রশ্নটা ছিল আপনারা এখন আসলে যে স্বপ্ন নিয়ে এসেছিলেন, 24শে গণঅভ্যুত্থান করেছিলেন, সেটা পূরণ করতে পারলেন কিনা, এসে আরও একবার সেই প্রশ্নের উত্তর জানতে চাইব। আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, দেখছেন নতুন বাংলাদেশ। আজকে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে কথা বলছি আমরা, নতুন বাংলাদেশের প্রেক্ষাপটও বুঝতে চাইছি। সঙ্গে থাকুন, একটা ছোট বিরতির পর ফিরছি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ, দর্শক দেখছেন নতুন বাংলাদেশ। আমি জান্নাতুল কুলি আপনাদের সঙ্গে আছি, একই সাথে তিনজন অতিথি আজকে আমাদের সঙ্গে আছেন। জনাব ফয়েজ আহমেদ, এই যে 55 বছর পরেও, বিজয়ের 55 বছরের পরেও বাংলাদেশ এখনো গণতান্ত্রিক অধিকার কতটা ফিরে পেয়েছে সেটা একটা প্রশ্ন। বলে রাখা ভালো, যদিও গত 16 বছরের যে চিত্রতা বাংলাদেশের সবারই জানা, গণতান্ত্রিক যে শক্তি, এই শক্তিকে আরও শক্তিশালী করবার জন্য কিছু সংস্কারের কথা বলা হয়েছিল, সেগুলো এখন মনে হচ্ছে, অনেকেই বলছেন সেগুলো হয়তো আর হবে না। তাহলে পুরো দেশ আসলে কোন দিকে যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে, আমার সহালোচকদের এবং যারা আমাকে শুনছেন প্রত্যেককেই বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা খুব তাত্ত্বিক বা একাডেমিক আলোচনা একরকম। তারপরও আমি তো তাত্ত্বিক মানুষ না, একাডেমিক লোক না, আমি সহজ সরলভাবে যতটুকু বুঝি ততটুকু বলি। আপনার প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বা আমাদের এই বিজয়ের 55 বছরের কথা বলছেন বা 54 বছর পার করলো, আমরা সেই রেফারেন্সটা বলছেন। আমরা এই স্বাধীনতা যুদ্ধে ওনাদেরকে যে প্রশ্ন করেছেন, কেন স্বাধীন হতে হলো আমাদেরকে, কেন একটি দেশের জন্ম হলো, এর অনেক ব্যাখ্যা আছে। সব ব্যাখ্যাই সলিড, মানে বড় বড় করে ধরে ধরে, যেটা জাহিদ ভাই বলতে গিয়ে অনেক কিছু ড্রপ করে গেলেন, হিস্ট্রিতে এত বিশ্লেষণ করার সুযোগ আপনি দিবেন না সে বিবেচনায়। মূলত আত্মসম্মানের কারণে এদেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়, এই জন্য সে স্বাধীন হয়েছে, আর কিচ্ছু না। এই আত্মসম্মানের নানান সাবডিভিশন, নানান শাখা প্রশাখা, এর সবই হচ্ছে অপরাপর জিনিস আমরা যা বলি। এই গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক সামাজিক ব্যবস্থা, সেই জায়গায় যদি আসি, সেই আমি আত্মসম্মান বোধের একটা অংশকেই আমি বিবেচনা করি। সেখান থেকে যদি বলি, আপনি যে কথাটা বলছেন যে হ্যাঁ ট্রু, আপনি গত 16 বছরের যেই একটা অগণতান্ত্রিক অসভ্য বাস্তবতা, সেটাকে আমরা আসলে বাদ দিয়েই গণতান্ত্রিক সমাজের আলাপটা করতে হবে, এটা খুব ফাইন, আমার পছন্দ হয়েছে। সুতরাং যেই বাস্তবতার মধ্যে আমরা একটা মূলত অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে পৌঁছেছি, সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করা বা গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে আপনি যেটা বলছেন, আনফর্চুনেটলি আপনার এই ভালো বিবেচনাবোধের মধ্যেও যেই দুর্বলতাটা আমার কাছে পরিষ্কার, সেটা হচ্ছে আপনি বলছেন যে অনেকেই বলছে যে এটা আর হবে না। আমার কাছে, আমি সরকারে আছি বলে না, একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় যে বরঞ্চ নাগরিকদের মধ্যে এখন এই সম্ভাবনাটা তারা দেখছেন বা এই বোধটা তাদের তৈরি হয়েছে যে আমাদের মৌলিক গণতান্ত্রিক যেই সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কারের লক্ষ্যে আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, একই দিনে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং আপনি এখানকার যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলি আছে, তাদের সক্রিয় প্রতিনিধিত্বের মাধ্যমে, তাদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা যে সমস্ত সংস্কার সমাজের, সরকারের, প্রশাসনের নানান পর্যায়ের যে সমস্ত সংস্কার আমরা একদম গণভোটে যাওয়ার আগ পর্যন্ত করে ফেলতে পারি, তার ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত, অনুমোদন এবং বাস্তবায়ন হয়েছে। আর যেই কাজগুলির জন্য সবগুলি রাজনৈতিক দল মনে করেছে যে আমরা এখানে মানুষের, দেশের নাগরিকদের, ভোটারদের ম্যান্ডেট নিয়ে আসা দরকার, সেই বিবেচনায় গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারগুলির জন্য তো গণভোট হচ্ছে। আমি বোধ করি যে সেই জায়গা, আপনারা যে প্রত্যাশা, গণতান্ত্রিক সংস্কার আপনি প্রত্যাশা করেন, আমি প্রত্যাশা করি, আমরা ধারণা করি অধিকাংশ নাগরিকরাই সেটা প্রত্যাশা করেন। সেক্ষেত্রে এই গণভোটের মধ্য দিয়েই আমরা আসলে রাষ্ট্রকে, আমরা সরকারগুলিকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের সমাজ ব্যবস্থাটা কেমন চাই। সুতরাং এটা আমি একটা ইতিবাচক পদক্ষেপ, এবং আমি মনে করি আগামী গণভোটের মধ্য দিয়ে
আপনি যে প্রত্যাশার কথা বলছেন, আমরা যে প্রত্যাশার কথা ভাবছি, সেটার একটা বড় ধরনের অগ্রগতির পথে আমরা এগিয়ে যাব। জি। এটা একটা বিশাল কন্টিনিউশনের ব্যাপার, জি। এটা একটা রিলে রেস। কেউ একজন শুরু করবে, সেই শেষ করবে তা নয়, এটা একজনের হাত থেকে অন্যজনের হাতে যাবে। এবং চলমান প্রক্রিয়া। আমরা বিশ্বাস করি আমরা আর ওই ফ্যাসিবাদী ধারায় ফিরবো না। জি। আমরা যে ধারায় যত সংঘাত, সহিংসতা, যত কষ্ট আমাদের এখানকার রাজনৈতিক বাস্তবতায় যা হয়, এর মধ্যে হলেও আমি বিশ্বাস করি সব পলিটিশিয়ানই প্রত্যাশা করে এমন সোসাইটি ওনারা গড়তে চান, এমন রাষ্ট্র ওনারা ধন্যবাদ গড়তে চান আপনাকে। যেখানে তাদের জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ অন্তত থাকবে। একটু আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে জানতে চাই, গণতান্ত্রিক সংস্কারের যে প্রত্যাশা তা পূরণ হলো কিনা, আপনি একমত কিনা ফয়েজ আহমেদের সাথে? প্রথমত এখানে পূরণ হলো না এই কথা আমি বলতে পারবো না। জি। কতটুকু পূরণ হয়েছে এটা বোঝা যাবে আগামী দিন, আসলে আমরা এগুলোকে শাসনতান্ত্রিক এবং নাগরিক জীবনে ধারণ করতে পারি কিনা। রাষ্ট্র তার প্রাত্যহিক যেই আপনার যে রুটিন ওয়ার্ক আছে সেটার মধ্য দিয়ে যদি এগুলো রিফ্লেক্ট ঘটে, তখনই আমরা বলবো আসলে বাস্তবায়ন হয়েছে। কিন্তু বিষয়টা কিন্তু এটা মানে এমন না, ধরেন মানে এটা একটা বাইনারিতে ফেলা যায় যে হ্যাঁ এটা বাস্তবায়ন হবে হবে না। আমার মনে হয় যে এই যে কিছু জিনিস তো আসলে একদম মানে কাগজে কলমে লেখা ছিল, কিছু কাজ করবার কথা ছিল, কিছু সংস্কার। এইটা যেমন সত্য, একটা বিষয় হলো যে এই আলাপটা যে আসছে, আপনার সবগুলো রাজনৈতিক দল যে এটার অনিবার্যতা অনুভব করেছে এবং তারা একটা জায়গায় ঐকমত্য হয়েছে, আমার মনে হয় এইটা একটা মেজর পয়েন্ট। প্র্যাকটিক্যালিটিটা হলো যে এটা আসলে পরবর্তীতে যে সংসদ গঠিত হবে, সংসদের পরে আসলে রাষ্ট্র কিভাবে মানে ইভেন সরকার স্থিতিশীল থাকবে কিনা, তারপর মানে সরকারের গঠনের ইয়াটা কিরকম হবে, এটা কি কোয়ালিশন সরকার হবে নাকি আপনার এখনো আপনার একটা দল 2/3 মেজরিটি নিয়ে নিতে পারবে, অনেকগুলো বিষয় নির্ভর করছে। একটু শুনে আসি জায়েদ ভাইয়ের কাছ থেকে, এই যে পুরো বিষয়টা একটা সংস্কার ঐকমত্য কমিশন হলো, বিভিন্ন ঘটনাবলীকে রেফারেন্স দিয়ে অথবা বিভিন্ন সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের একটা চেষ্টা করা হলো, যেদিন নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিন গণভোটও হবে, এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক যে প্রক্রিয়া তা উত্তরণের একটা পথ দেখছেন। আমাদের সাথে একটু আগে ফয়েজ আহমেদ বলল, পুরো বিষয়টা আপনি একটু কিভাবে বিশ্লেষণ করতে পারেন যদি আরেকটু পরিষ্কার করে বলতেন। পথ দেখা যাচ্ছে, কিন্তু এই পথে আমরা কতটুকু আগাতে পারবো, আমাদের জার্নিটা দীর্ঘ হবে কিনা সন্দেহ আছে। লেটস কল আ স্পেড। কেউ কেউ বলেন যে আমি খুব আশাবাদী মানুষ, মানে গায়ের জোরে আশাবাদী হওয়ার দরকার নেই। আমরা খেয়াল করছি মোটা দাগে আলাউদ্দিন যেটা বলছেন, রাজনৈতিক দলগুলো মোটা দাগে একমত হয়েছেন অনেকগুলো ইস্যুতে, কিছু জায়গায় ভিন্নতা থাকলেও এটা একটা আসার জায়গা। কিন্তু একমত হওয়া জিনিসও কি শেষ পর্যন্ত সাস্টেইন করে? আমি একটা এক্সাম্পল দিই। আমরা অনেকে মনে করছিলাম একটা সুন্দর লিখে টিখে ফেললে, সংবিধানে আইন বানিয়ে ফেললে হয়ে যাবে। আমাদের সাথে গণঅভ্যুত্থান পরবর্তী তিউনিসিয়ার খুব মিল আছে। আমরা তো নিজেরা মোটামুটি তাও একটু ঝগড়াঝাটি করে টোরেও শেষ পর্যন্ত একটা সনদ তৈরি করতে পেরেছি। তিউনিসিয়া পারছিল না, ওদের রীতিমতো 4টা পেশাজীবী গ্রুপ একত্র হয়ে ডায়ালগ কোয়ার্টেট বলে পরিচিত, তার নোবেল টোবেল পেয়ে গেছে এই মধ্যস্থতা করে। শেষ পর্যন্ত তারা একটা নতুন সংবিধানই লিখেছে, যেটা ইনফ্যাক্ট আলাউদ্দিনরা খুব চেয়েছিলেন, আমাদের সেটা না হলেও তিউনিসিয়া করে ফেলেছিলেন। একটা নতুন সংবিধান, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য খুব ঐতিহাসিকভাবে রেফারেন্স ইউজ করা হচ্ছিল। লোয়ার হাউসেও পিআর করে ফেলেছেন, যেটা জামাত চাচ্ছিল। যাই হোক, খুবই আধুনিক একটা সংবিধান তারা লিখেছিল। কিন্তু আজকে তিউনিসিয়ার অবস্থা কি? তিউনিসিয়া আজকে এখন সর্বশেষ যিনি প্রেসিডেন্ট আছে কাইস সাইদ, বলা হচ্ছে তার সাথে বেন আলী, যাকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছিল, তার সাথে দূরত্ব আর খুব বেশি না। উনি আবার সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়িয়েছেন, নিজের মতো করে সব করছেন। সো জার্নিটা কিন্তু সোজা না। আমি এটুকু বলতে চাইছি, প্রাথমিক কাজটা হয়েছে, কিন্তু আলাউদ্দিন এটাও খুব ভালো বলেছেন, লেখায় না শুধু, আমাদের নাগরিক চিন্তায়, আমাদের ব্যক্তিগত চিন্তায় যদি আমরা এটা ধারণ করতে না পারি, আসলে লাভ হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদেরকে আরো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, আরো একটা ছোট্ট বিরতির পর ফিরছি, থাকুন সঙ্গে। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আজকের আলোচনার বিষয় ছিল বিজয়ের 55 বছরে দাঁড়িয়ে আমরা। আলাউদ্দিন আহমেদ, এই যে 24-এর গণঅভ্যুত্থানের পর তো আমাদের চিন্তা ছিল যে আমরা জাতিগতভাবে ঐক্যবদ্ধ হব, কিন্তু এখনও আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়ি করছে, একে অপরকে কথা দিয়ে অথবা যে কোনোভাবেই হোক আঘাত করবার চেষ্টা করছে। এই জায়গা থেকে আমরা আসলে বের হতে কিভাবে পারবো? নাগরিক হয়ে ওঠার যে কথা আপনি বলছিলেন, সেইটার আসলে পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখেন কিনা? না, প্রথমত আপনি আমাদের প্রত্যাশা ছিল ঐক্যবদ্ধ হব, আমরা মনে করি যে ঐক্যবদ্ধ আছি। আপনি যেটা বলছেন যে কাদা ছোড়াছুড়ি, প্রতিযোগিতা কিংবা আপনার স্বার্থের সংঘাত, এগুলো তো থাকবেই। আপনি এগুলো কিন্তু নির্মূল করা যাবে না। এগুলো যদি আপনি নির্মূল করতে চান তাহলে সেটাও আরেক ধরনের ফেসিজম হবে। হ্যাঁ, এটা আসলে সম্ভব না। তবে এটাকে লিমিট করা যায় যে আসলে আমি
কতটুকু পর্যন্ত পৌঁছবো, হ্যাঁ আমার আসলে সভ্যতার সীমাকে কতটুকু পর্যন্ত আমাদেরকে এই বিতর্ক কিংবা বিরুদ্ধে নিতে পারবো। আমরা কি এমনভাবে আবারও বিরোধিতা সৃষ্টি করতে পারবো যেখানে আসলে বাংলাদেশের বাইরে কোনো শক্তি এখানে হস্তক্ষেপ করতে পারে? আমরা কি এমন কোনো নির্বাচনের দিকে যেতে পারবো যে নির্বাচনকে আপনার ইনক্লুসিভ করার জন্য বাইরে কোনো শক্তি এসে বলে দিবে যে এদেরকে নিতে হবে? আমরা কিন্তু সেই জায়গাটায় এখনো একমত আছে যে না, আসলে আমরা এই জায়গাটায় যেমন যে ঐক্যটা তৈরি হয়েছে সেই ঐক্যটা আমাদেরকে বজায় রাখতে হবে। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ মানে জিওপলিটিক্যালি এমন একটা অবস্থায় আছে এবং সারা বিশ্বের আপনি দেখবেন যে বিশ্বে সবসময় কোথাও না কোথাও যুদ্ধ বেঁধে থাকেই, হ্যাঁ, এবং একটা জায়গায় যুদ্ধ শেষ হয়ে এই যুদ্ধটা আরেক জায়গায় শিফট হয়ে যায়। হ্যাঁ, তো আমরা কিন্তু দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে কিন্তু মোটামুটি শান্ত, যে এখানে বৈশ্বিক শক্তিগুলো বিভিন্নভাবে কাজ করছে, কিন্তু এখনো এটাকে আপনার খেলার মাঠ বানায় নাই। এখন এটা কিন্তু এখানে বাংলাদেশের মধ্যেও এই পক্ষগুলোর মধ্যেও কিছু পক্ষ আছে যারা এখানে চাচ্ছে যে বৈশ্বিক শক্তিগুলোর এখানে একটা ক্রীড়াঙ্গনকে তৈরি হিসেবে বাংলাদেশকে তৈরি করতে। এবং আমাদের যে দক্ষিণাঞ্চল আছে, বঙ্গোপসাগরীয় যে অঞ্চল আছে, এই অঞ্চলটা পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে লুক্রেটিভ জায়গা, যে জায়গায় আসলে সত্যিকার অর্থে কোনো যুদ্ধ চলমান নেই, মানে যেটা বৈশ্বিক শক্তির, এবং সবগুলো মুখী আছে। তো এই জায়গাটা আসলে আমরা যদি দেখি যে আমাদের জাতীয় ঐক্যের জায়গাটা তখনই কার্যকর হবে যখন আমরা আমাদের যে ইন্টারনাল ফোর্স আছে, যারা আসলে চায় যে এখানে বিদেশি শক্তি বিভিন্নভাবে এই যুদ্ধটা এদিকে শিফট করে নিয়ে আসতে, সেই যে আপনার ওয়ার লর্ড, তাদেরকে কিভাবে আমরা চিহ্নিত করে আমাদের ঐক্য প্রক্রিয়ার মধ্যে তাদেরকে কিভাবে আমরা ইন্টারনালাইজ করব, এবং তাদের সেই যে আপনার একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে জাতীয় আকাঙ্ক্ষা থেকে নির্মূল করে দিব সচেতনভাবে, তখন মনে হয় যে আমাদের যেই আলাপ আলোচনাটা 24 আকাঙ্ক্ষা, যেটা আপনি আমাকে পূর্বে প্রশ্ন করেছিলেন, উত্তরটা আমি দিতে পারিনি, আমাদের 24 আকাঙ্ক্ষা তখনই বাস্তবায়ন হবে যখন আমরা সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্নে আমরা সবাই এক থাকতে পারবো। তার প্রথম ধাপ তো আসলে নির্বাচন, একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। সেই জায়গা থেকে ফয়জ আহমেদ, বাংলাদেশের এখন যে অবস্থা, সরকার আসলে কতটা প্রস্তুত, নির্বাচন কমিশন কতটা স্বচ্ছ এবং তাদের প্রস্তুতি কতখানি আছে, মানুষ কতখানি নিরাপদ থাকবে, ধারণা দিতে পারেন কিনা? ট্রেডিশনালি একটা লেয়ার আছে। ট্রেডিশনাল লেয়ারটা আমি প্রথমে আপনাকে বলি। ট্রেডিশনাল লেয়ার যদি আমরা বিবেচনা করি, যে ইলেকশন কমিশন বলেন, সরকার বলেন, তারা যদি একটা নির্বাচনের তফসিল দেয়, বা এভাবে যদি বিবেচনাটা করি যে নির্বাচন আগামী ফেব্রুয়ারির 12 তারিখে অনুষ্ঠিত হবে, সেই জন্য কিছু কিছু কাজ একটা নির্দিষ্ট সময়ে সম্পন্ন হওয়ার কথা। তো সেই প্রস্তুতি দেখলে আপনি দেখবেন সব সম্পন্ন, কোনোটা বাকি নেই, সঠিক সময়ের কাজ সঠিক সময় হচ্ছে। এটা হচ্ছে ট্রেডিশনাল লেয়ার। ট্রেডিশনাল লেয়ারে আরেকটা ল এনফোর্সমেন্ট এজেন্সি বা ডিপ্লয়মেন্টের ব্যাপার থাকে, সেটাও ট্রেডিশনাল। এসবের বাইরে গিয়েও আমি বলবো এবার আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছি, এটার একটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার আছে। আমরা একটা কমন এনিমির বিরুদ্ধে সবাই ফাইট করছি, আবার যারা ফাইট করছি তাদের মধ্যে এক ধরনের হেলদি ফাইট থাকবে। তো সেই জায়গায় আমাদের প্রস্তুতির জায়গা, সেই জায়গায় আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা একটু ডিফারেন্ট হতে হবে। সেই ডিফারেন্টটা শুধু সরকার নিশ্চিত করতে পারবে না, ইলেকশন কমিশন নিশ্চিত করতে পারবে না, সেটা হচ্ছে অভ্যুত্থানের শক্তি, যারা মূলত নির্বাচন সংক্রান্ত ত্রুটি থেকেই আন্দোলনের দানা বাঁধলো, এখানে ফেসিবাদ প্রতিষ্ঠা হলো, সেটা মূলোৎপাটন করতে হলো, তারা যারা ঐক্যবদ্ধ ছিলেন, তারা এই জায়গায় এই সিদ্ধান্তে উপনীত হতে হবে যে আমাদের একটি বর্ডার লাইন থাকতে হবে। এবং আশার দিক হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলি অ্যাটলিস্ট ইনার সার্কেলে যখন তারা কথা বলেন, তারা এই জায়গায় খুব সচেতন। আমরা বিশ্বাস করি আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো খুব ভালোভাবেই। জি, ধন্যবাদ আপনাকে। জাহিদুর রহমান, কোনো শঙ্কা দেখেন কিনা নির্বাচনকে কেন্দ্র করে, অথবা কতখানি প্রস্তুত আপনার দৃষ্টিকোণ থেকে? নির্বাচন হবে কি হবে না, আমার কোনো শঙ্কা নেই, নির্বাচন হবে, আমি কনফিডেন্ট। অনেক দিন থেকে বলছি, অনেকেই নানান ঘটনায় নির্বাচন হবে কি হবে না বলছে, কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়া, বানচালের চেষ্টা ছিল আগে, এখনো আছে, সামনেও থাকবে। আমাদের প্রধান উপদেষ্টা তার আজকের বক্তৃতায় একই রকম শঙ্কার কথা বলছেন, এটা সতর্কতার জন্য। এগুলো সবগুলো আমরা ওভারকাম করব, কারণ বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্র হোক, এটা না চাইবার বহু মানুষ আছে, দেশের ভেতরে, দেশের বাইরে। স্পেসিফিকলি বলি, ধরুন ভারত চায় বাংলাদেশে আরেকটা শেখ হাসিনা খুঁজে পেতে। এখন শেখ হাসিনা কিভাবে খুঁজে পাওয়া যায়? ধরুন একটা নির্বাচন হলো, যে দলই ক্ষমতায় আসুক, তার সাথে ভারত নেগোশিয়েট করলো, তুমি কি শেখ হাসিনা হবা? না, আমি হব না। 50% শেখ হাসিনা হও, সে কি হবে? সামনে যদি একটা নির্বাচন থাকে বাংলাদেশে, 50 না 25% শেখ হাসিনা হওয়া যাবে না, মানুষটাকে ক্ষমতাই রাখবে না, তাই তো? তাহলে শেখ হাসিনা পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা কার্যকর না হওয়া। আমি তোমাকে ক্ষমতায় রাখবো, পিটিএ মেরে তুমি ক্ষমতায় থাকো, তুমি আমার সাথে ডিল করো, এই ডিলটা করো।
তো ফলে আমাদের অস্থিতিশীল রাখার জন্য অনেকেরই চেষ্টা থাকবে, অ্যাক্টিভ চেষ্টা থাকবে। গতদিন ভারতের যে স্টেটমেন্ট, শেখ হাসিনা পাবলিকলি, উনি কিন্তু কোনো গোপন আমরা ভিডিও বা গোপন কিছু দিয়ে বলছি না, ওনাদের আওয়ামী লীগের পেজে, জনাব আরাফাতের পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রতিদিন ওখানে পাবলিশ হচ্ছে, যেখানে উনি হুমকি দিচ্ছেন বাংলাদেশ বিরোধী কাজ করছেন, ভারত বলছে ওখানে নাকি কিছু হচ্ছে না। তো এটা আছে দেশের মধ্যেও, যে কোনো একটা কেওসে কিন্তু একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের সুবিধা হবেই, এটাই নিয়ম। বিশ্বযুদ্ধগুলোতে বিরাট পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা বেরিয়ে এসেছেন, সারা পৃথিবী যখন যুদ্ধ করে তখন কিছু মানুষ ধনী হয়ে যায়। সো কারো কারো সুবিধা থাকবে, সো তারা চেষ্টা করবে, কিন্তু আমি মনে করি আমরা নির্বাচনটায় যাব, তবে এটা খুবই ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে, কারণ আমাদের আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি কেমন হবে আমরা জানি না। যদিও জনাব ওসমান হাদির ঘটনার পর আমি আশা করি অন্তত শেষ বেলায় এসেও সরকার খুবই টাফ কিছু করবে, সেটা যদি নিয়ন্ত্রণ করা যায় আমরা একটা ভালো নির্বাচন পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই, একই সাথে বিজয়ের শুভেচ্ছা আবারও আপনাদেরকে জানাচ্ছি। গুরুত্বপূর্ণ সময় আপনারা দিলেন আমাদেরকে, সেজন্য ধন্যবাদ সবাইকে। দর্শক, দেখছিলেন নতুন বাংলাদেশের আজকের আয়োজন। আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশ আগামীতে আরও সমৃদ্ধ হবে, একই সাথে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের দরবারে, সেই প্রত্যাশা রেখেই আজকের আয়োজন শেষ করছি। আগামী দিন অন্য কোনো আলোচনার বিষয় নিয়ে আবারও একই সময় হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।